অডিও মিউট করা রয়েছে না। হ্যাঁ, আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা তোমাদের অনেকের কাছেই অজানা আছে। ভালো করে খেয়াল করো বিষয়টা। আচ্ছা, আমরা সাধারণত, আচ্ছা আগে বলে নি টপিকটা কি। থ্রি, এরকম একটা চিহ্ন, থ্রি ফেজ। এটা থ্রি, এটার উচ্চারণটা হবে ফেজ, এটার উচ্চারণটা আমি লিখে দিচ্ছি ফেজ। থ্রি ফেজ সার্কিট, থ্রি ফেজ সার্কিট। ঠিক আছে, এইটা আজকে আমাদের আলোচনার বিষয়। আচ্ছা, আমরা বাড়িতে যে সাপ্লাই লাইন থেকে যেটা ইউজ করি, তাতে করে আমরা একটা ফেজ আর একটা নিউট্রাল এটা দিয়ে থাকি। ক্লাস কখন শুরু হচ্ছে? এই তো জাস্ট শুরু হলো, তুমি দেখো, এক্ষুনি শুরু করলাম। আচ্ছা, বাড়িতে যে সাপ্লাই লাইনটা আমরা পাই সার্ভিস থেকে, সেটাতে একটা ফেজ আর একটা নিউট্রাল দেয়া থাকে, আর আর্থিং লাইনটা এখন একটা সিস্টেম করে দেওয়া থাকে। ওটা নিয়ে আমি যাচ্ছি না, আমার এই দুটো নিয়ে আলোচনা। আচ্ছা, আমরা এরকম একটা তার আছে, এরকম একটা তার আছে যেটায় নিউট্রাল, এটাতে হাত দিলে আমাদের শক লাগে না। আর যেটাতে টেস্টার থাকলে টেস্টারটা শো করে, এটাকেই আমরা ফেজ বলি, ফেজ। এটাকে আবার লাইভ লাইনও বলে, লাইভ লাইন। ঠিক আছে, টার্মগুলো তোমরা একটু নোট করে রাখো। ফেজ বলে অথবা লাইভ লাইন বলে, আর এটাকে নিউট্রালি বলে। ঠিক আছে, এটাকে ডেড লাইন ফাইন এসব কিছু বলে না। এটা যা বলে বললাম, এটাকে নিউট্রালি বলে। অনেকে ভুল করে এটাকে নেগেটিভ বলে। নট, আমাদের এসি সার্কিটে যদি আমি ফেজ উচ্চারণ করেছি, তো আমাকে নিউট্রালি বলতে হবে, নিউট্রাল। এই যে বানানটা লিখে দিয়েছি। তো আজকে আমাদের আলোচনার বিষয় থ্রি ফেজ সার্কিট। দেখো, খুব মজার বিষয়। আচ্ছা, থ্রি ফেজ মানে কিভাবে এসছে সেটা পরে যাচ্ছে, আগে দেখো বিষয়টা। তিনটে ফেজ সেখানে থাকবে, তিনটে ফেজ সেখানে থাকবে। ঠিক আছে। আচ্ছা, এখানটাতে একটা নিউট্রাল পয়েন্ট আছে, এটা একটা নিউট্রাল পয়েন্ট, এখান থেকে নিউট্রাল টানা আছে। এখন আমি যদি এই জায়গাটাতে একটা ল্যাম্প কানেক্ট করি, ভালো করে দেখো, এখানটাতে একটা ল্যাম্প কানেক্ট করি, এটা আমাদের বাড়িতে যেরকম হয় একটা ফেজ আর একটা নিউট্রাল দিয়ে, সেরকমই থাকবে। তা ল্যাম্পটা জ্বলবে, ল্যাম্পটা জ্বলছে। এই ফেজটার নাম রেড ফেজ, রেড, সংক্ষেপে আর ফেজ বলা হয়, আর, রেড ফেজ। এখন রেড কেন? আমি যদি অ্যাকচুয়ালি রেড কেন, এর কোনো নামের কারণ নেই। ঠিক আছে, এর কোনো কারণ লাইট নেই তার, এখানে। লাইট তার। হ্যাঁ না না, শোনো শোনো, আমাকে বলতে দাও। সেটা হচ্ছে যে এটা রেড অ্যাকচুয়ালি কোনো কারণ নেই। এখন তিনটে নাম আমাকে দিতে হবে, একটা রেড, একটা ইয়েলো, একটা ব্লু। ঠিক আছে, এখন এই কালারের নাম দিয়ে এদেরকে নাম দেওয়া আছে। এটাই যা, যেরকম দেখবে যে যে কারোর নাম যে জয়, আমার নামেরই শেষ ওয়ার্ড যেটা জয়, আর সে কতটা জয় করতে পারছে সেটার সাথে কোনো নিমের নামের মিল সেরকম থাকার কোনো কথা নয়। যাই হোক, তাহলে এই জন্য এটা রেড, রেড মানে কালার রেড এর সাথে এর কোনো সম্পর্ক নেই। একদম পরিষ্কার মাথায় ঢুকিয়ে রাখো যে কালার যে রেড, বা এখানে আমি ইয়েলো লিখবো, এখানে ব্লু লিখবো, কালারের সাথে এর কোনো সম্পর্ক নেই। যদি মনে মনে ভাবো যে এখান দিয়ে লাল কালারের কারেন্ট, এখান দিয়ে এইসব কোনো ব্যাপার নেই। একই, একই, শুধু দু তিনটেকে আলাদা আলাদা নাম দেওয়া আছে। মনে করো একটা বাড়িতে যদি, একটা বাড়িতে যদি মনে করো যে তিনটে যমজ ভাই থাকে, তিনটে ধরো আছে, এরকম আছে, তিনটে যমজ ভাই, তা তিনজনের নাম কি একই দেবে? তিনজনের নাম তো আলাদা আলাদা না, দেবে, একই তো আছে। তাহলে এটাও ঠিক সেম। ঠিক আছে, তাহলে একটার নাম রেড ফেস, একটার নাম ইয়েলো ফেস,
আর একটার নাম ব্লু ফেজ। আমাদের বাড়িতে যে কোনো একটা ফেজের সাপ্লাই দেওয়া হয়, যে কোনো একটা, তিনটের মধ্যে যে কোনো একটা তুমি পাবে বাড়িতে, আর নিউট্রাল পাবে। এবার মনে করো তোমার বাড়িতে যে ফেজটা দেওয়া হলো রেড ফেজের সাথে নিউট্রাল দেওয়া হলো, পরের বাড়িতে ইয়েলো ফেজের সাথে নিউট্রাল দেওয়া হলো, তারপরের বাড়িতে ব্লু ফেজের সাথে নিউট্রাল দেওয়া হবে। এইভাবে ব্যালেন্স করে দেওয়া থাকে, ঠিক আছে না? এবার মনে করো একে বেশি দিল একে দিল না, তাহলে তো একটা আনব্যালেন্স হয়ে গেল, তাই না? একে তিনটে ব্যালেন্স করে দেওয়া থাকে, এবং ব্যালেন্স করার পেছনে টেকনিক্যাল কারণ রয়েছে। আচ্ছা, এখন এখানে একটা রেড ফেজ ল্যাম্প লাগিয়েছে, এটা ধরো 100 ওয়াটের ল্যাম্প, 100 ওয়াটের ল্যাম্প। এবার এইখান দিয়ে, আচ্ছা নাম হচ্ছে থাক, এখান দিয়ে সাপোজ মনে করো যে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে, সাপোজ যে এখান দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে, 1 অ্যাম্পিয়ার। এখানে সেম কেস আরেকটা করলাম, সেম ল্যাম্প আরেকটা লাগালাম, এটাও জ্বলছে, টু নিউট্রাল। তাহলে এখান দিয়েও 1 অ্যাম্পিয়ার, এখানে যা ভোল্টেজ আছে আছে। এখানে আরেকটা ল্যাম্প কানেক্ট করলাম, সেটাও জ্বলবে, টু নিউট্রাল। এখানেও 1 অ্যাম্পিয়ার, তিনটেতেই 1। তাহলে খুব সিম্পলি বলো যে এই তিনটে 1 অ্যাম্পিয়ার জড়ো হয়ে এখান দিয়ে যখন বেরিয়ে যাবে, এখানে যদি আমি একটা অ্যামিটার লাগিয়ে রাখি, তাহলে এটাতে কত অ্যাম্পিয়ার শো করবে কেউ বলো? 3 অ্যাম্পিয়ার। এটা 3 অ্যাম্পিয়ার হবে? 3 অ্যাম্পিয়ার হবে। 3 অ্যাম্পিয়ার হবে, এই কথাটা ভুল। কেন 1 স্যার? অ্যাম্পিয়ার। এখানে 3 অ্যাম্পিয়ার হবে, এই কথাটা ভুল, আগে এটাকে বলতে যে এটা ভুল, 1 অ্যাম্পিয়ার ঠিক আছে? আচ্ছা, যে বলছো 1 অ্যাম্পিয়ার হবে সেও ভুল। তাহলে কত হবে এটা প্রশ্ন। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে 1.5 অ্যাম্পিয়ার। যে এখানে কোন, হ্যাঁ বলো। 1.5 অ্যাম্পিয়ার হবে নাকি? না, এইখানে কোনো অ্যাম্পিয়ারই হবে না, শূন্য কেন স্যার? অ্যাম্পিয়ার, 0 অ্যাম্পিয়ার। স্যার কেন? হ্যাঁ, এটা 0 অ্যাম্পিয়ার, এটাই তো মজা। এখানে এই প্র্যাকটিক্যাল যখন আমি একটা বলবো তোমাদের চোখের সামনেই আছে, অনেকেই দেখতে পাবে, সেটা দেখবে যে তখন বলবে যে হ্যাঁ সত্যি তো, এতদিন এটা দেখেও দেখিনি বিষয়টা, বলছি। আচ্ছা, তাহলে এটা দিয়ে 1 অ্যাম্পিয়ার আসলো, এটা দিয়ে ইয়েলো ফেজ দিয়ে 1 অ্যাম্পিয়ার আসলো, ব্লু ফেজ দিয়ে 1 অ্যাম্পিয়ার আসলো। আমি একটা জায়গায় নিউট্রাল কানেক্ট করে দিলাম, এটা সুন্দর জ্বলছে নিউট্রালের সাথে। স্যার বলেছে এখান দিয়ে 0 স্যার, অ্যাম্পিয়ার কারণ flow। নিউট্রাল দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত কিন্তু হবে চিন্তা না ভাবনায় অন্য কিছু রয়েছে। স্যার। এটাও ভুল ধারণা, এটাও ভুল ধারণা, আমি আসছি এই ইয়েগুলোকে ক্লিয়ার করার জন্যই আজকে আমি ক্লাসটা দিচ্ছি। প্রথম শোনো, স্টেপ বাই স্টেপ শোনো। প্রথম কথা হচ্ছে এটা 3 ফেজ সার্কিট, এটা 3 ফেজ সার্কিট। এখানে যদি সবকটাই 100 ওয়াটের থাকে, মানে এটাকে বলা হয়, যদি সবকটাতে সেম লোড থাকে তাহলে সেটাকে বলা হয় ব্যালেন্সড লোড। টার্মগুলোকে খেয়াল রেখো, ব্যালেন্সড লোড। অর্থাৎ তোমাকে যদি এখন বলা হয় যে ব্যালেন্সড লোড বলতে কি বোঝো কোশ্চেন, তাহলে তোমরা কি বলবে যে ব্যালেন্সড লোড বলতে আমরা বুঝি যে তিনটি যে ফেজ আছে, তিনটি ফেজেই সম পরিমাণ লোড কানেক্টেড আছে। লোড, এটাকে বাংলাতেও লোডই বলে, লোড কানেক্টেড আছে। অর্থাৎ লোড মানে কি, এখানে একটা 100 ওয়াটের ল্যাম্প জ্বালিয়েছি, এটা একটা লোড। এখানেও একটা 100 ওয়াটেরই জ্বালিয়েছি, এটা একটা লোড। এখানে একটা 100 ওয়াটের জ্বালিয়েছি, এটা একটা লোড। ঠিক আছে, তাহলে তিনটেতে সেম লোড যদি কানেক্টেড থাকে, তাহলে এই নিউট্রাল 0 অ্যাম্পিয়ার তো পরের কথা, নিউট্রাল খুলে দাও, দেবই না নিউট্রাল। এই ল্যাম্প দুটো এদের মধ্যে সুন্দর জ্বলতে থাকবে, একটুও কম বেশি হবে না, যে একটু কমে গেল একটু বেড়ে গেল এরকম কিছু হলো, তা কিচ্ছু হবে না। একদম যেমন নিউট্রাল লাগানো অবস্থায় যেমন জ্বলছিল ঠিক তেমনই জ্বলতে থাকবে। কোনো এক চুলো, মানে কোনো কেউ কেন? কথার ফাঁকেও বলতে পারবে না যে এক চুলো এদিক ওদিক হবে, এটা কেউ বলতে পারবে না, একদম যেমন ছিল তেমনই থাকবে।
আচ্ছা কেনগুলোর উত্তর দিচ্ছি, আমি স্টেপ বাই স্টেপ আসছি, একটু শোনো ধৈর্য ধরে। আচ্ছা এবার তাহলে এটা প্রথমে বুঝলে, এবারে এর একটা এক্সাম্পল আমি বলি। তোমরা দেখবে যে যেগুলো মাঠের মোটর আছে, জল তোলার মোটর আছে, যে জল তোলার মোটর গুলো আছে সেই মোটর গুলোতে দেখবে তিনটে খালি ফেজই সাপ্লাই দেওয়া থাকে, কোনো নিউট্রাল সাপ্লাই যায় না। এবার এই কথাটা বলার সাথে সাথে কেউ কেউ প্রশ্ন করে যে ওখানে তো আর্থিং করা থাকে, ওটাই তো নিউট্রাল। না খোকা, ওটা নিউট্রাল না, ওটা আর্থিং। আর্থিং আর নিউট্রাল এটাও যে আলাদা জিনিস, এটাও অনেকে গুলিয়ে ফেলে, ছাত্রছাত্রীদের মধ্যে বলছি। নিউট্রাল আর কি বলে আর্থিং দুটো এক জিনিস নয়, এটা আলাদাই, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা আস্তে আস্তে পয়েন্ট বাই পয়েন্ট আসছি যে কিভাবে কি না হচ্ছে বলো, ঠিক আছে আমরা আসছি। তাহলে 1 নম্বর কনসেপ্ট আমি এটা দিয়েছি। তোমরা মোটরে যখন দেখবে যে পাম্প মোটর, যেগুলো 3 ফেজ পাম্প মোটর, যেগুলো শ্যালো মেশিনে থাকে, সেখানে দেখবে সুইচ দিলে তিনটে তার গিয়ে ওখানে সাপ্লাই দিচ্ছে, তিনটে ফেজ। এই তিনটে ফেজ ওখানে ঢুকে গেল, ওখানে গিয়ে ওদের মধ্যে সার্কিট অ্যারেঞ্জমেন্ট করা আছে, ওখান থেকেই চালু হয়ে গেল মোটর। এবার যেটা আর্থিং করা আছে, আর্থিংটা আসলে হচ্ছে মোটরের বডিতে করা আছে। আর্থিংটা আসলে মোটরের বডিতে করা আছে, যাতে করে ওই বডিতে কেউ হাত দিয়ে ফেললে কোনো কারণে শক না হয়। কারণ এগুলো ইন্ডাকশন মোটর, বাই ইন্ডাকশন ওখানে লিকেজ কারেন্ট তৈরি হয়ে যায়, সেটার জন্য ওটাকে বডি আর্থ বলে। বডিটাকে আর্থিং এর সাথে কানেক্ট করা থাকে, অন্তত পক্ষে দুটো, মিনিমাম দুটো, যাতে করে কোনো কারণে যদি একটা মাটির তলায় থাকতে থাকতে কেটে যায়, একই সাথে তো আরেকটাও কাটবে না, ঠিক আছে। তাহলে একটা অন্তত পক্ষে ওকে বাঁচাতে পারবে। না হলে কি হবে, মোটরে হাত দিয়ে ফেললে কেউ তো শক খেয়ে ফেলবে, 3 ফেজের শক মানে চারটেখানি ব্যাপার নয়। যাই হোক, তাহলে এইটা হলো আমাদের সিস্টেম। ব্যালেন্স লোডে কিন্তু নিউট্রালের কোনো প্রয়োজন পড়ে না। কেন পড়ে না তো অবশ্যই আসবো। ব্যালেন্স লোডে, এটা তোমরা আগে খাতায় প্লাস মাথায় ঢোকাও যে ব্যালেন্স লোড কি। ব্যালেন্স লোডে নিউট্রালের প্রয়োজনীয়তা পড়ে কি পড়ে না, উত্তর হচ্ছে পড়ে না। আর আরেকটা কি বললাম, যে তিনটে ফেজের নাম হচ্ছে রেড ফেজ, ইয়েলো ফেজ, ব্লু ফেজ। এবার আমি আস্তে আস্তে আসবো যে কেন নিউট্রাল পড়ে না বা কিভাবে সিস্টেমটা চলছে। আচ্ছা দেখো, এটা কিন্তু একেবারে ছোট দুম করে এমন উত্তর না যে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এটা অনেক বড় উত্তর, একটু টাইম লাগবে দিতে আর কি, হ্যাঁ একটু ধৈর্য ধরো। আচ্ছা এর পরের প্রশ্ন, যে তিনটে যে ফেজ আমি আঁকলাম, এবার আমি একটু ছোট বড় করে আঁকছি সাইজে, জাস্ট বোঝানোর সুবিধার্থে। ছোট বড় করার এমনি কোনো কারণ নেই, টেকনিক্যাল কোনো কারণ নেই। এটার নাম রেড ফেজ, এটার নাম ইয়েলো ফেজ, এটার নাম ব্লু ফেজ, এবং এখানে একটা নিউট্রালও আছে, এটা নিউট্রাল। খাতায় সার্কিট গুলো এঁকো। এখন আমি ধরো একটা ভোল্ট মিটার, ভোল্ট মিটার টার্মটা ভালো করে দেখো, ভোল্ট, VOLT, তারপরে METER, ভোল্ট মিটার। কেউ কেউ ভুল করে এটাকে ভোল্টা মিটার বলে, নট ভোল্টা মিটার, ইট ইজ ভোল্ট মিটার। এখান থেকে ভোল্ট মিটারে দেওয়া হলো, এখান থেকে নিউট্রালে দেওয়া হলো। আমাদের সার্ভিস লাইন যেটা আছে এখানে 230 ভোল্ট, সবকিছু যদি ঠিকঠাকই থাকে তাহলে 230 ভোল্ট এটা শো করবে, 230 ভোল্ট শো করবে। ক্লিয়ার? যদি ইয়েলো ফেজে দিই, অর্থাৎ তোমার পাশের বাড়িতে যদি আমি ভোল্ট দিয়ে মাপি, ভোল্ট মিটার দিয়ে, অবভিয়াসলি সেম ভোল্টেজই শো করবে। আমি তো বলেছি সব সিস্টেম যদি ঠিকঠাকই থাকে, যে কেউ আনব্যালেন্স নেই সেই অবস্থায় হচ্ছে। আনব্যালেন্স মানে এখন নিশ্চয়ই বুঝতে পারছো, ব্যালেন্স মানে নিশ্চয়ই বুঝতে পারছো যে সেম লোডে। আচ্ছা ব্লু ফেজের সাথেও আমি একটা ভোল্ট মিটার কানেক্ট করে নেব, এখানেও 230 ভোল্ট শো করবে, ঠিক আছে। খাতা এঁকে নাও, কারণ পরপর স্টেপ বাই স্টেপ যাবো তো, তারপর আমার এখানে মুছে ফেলতে হবে, তোমাদের খাতায় থাকবে, ওটা দেখে তোমরা কনসেপ্টটা করতে পারবে। আচ্ছা
তাহলে রেড ফেজ এবং নিউট্রাল তার মধ্যে 230 ভোল্ট, ইয়েলো ফেজ এবং নিউট্রাল তার মধ্যে 230 ভোল্ট, ব্লু ফেজ এবং নিউট্রাল তার মধ্যেও 230 ভোল্ট। তার মানে আমরা এতক্ষণ ধরে যে যে কাজটা করলাম সেই কাজটা হচ্ছে ফেজ টু নিউট্রাল, ফেজ টু নিউট্রাল ভোল্টেজ মাপলাম, ফেজ টু নিউট্রাল ভোল্টেজ মাপলাম, ঠিক আছে? এই ভোল্টেজটাকে বলা হয় ফেজ ভোল্টেজ। আমি ওপরটাতে লিখছি, ঠিক আছে? এটাকে কি বলা হয়? ফেজ ভোল্টেজ। তাহলে তোমাকে যদি এখন প্রশ্ন করা হয় যে ফেজ ভোল্টেজ বলতে তুমি কি বোঝো, তাহলে তুমি কি বলবে? ফেজ টু নিউট্রাল ভোল্টেজ তাকে বলা হয় ফেজ ভোল্টেজ। যে কোনো একটি ফেজ, যে কোনো একটি ফেজ, সে রেডি হতে হবে কি এটা হতে হবে এটা এরকম ব্যাপার নেই, যে কোনো একটা ফেজ তুমি নাও, তার সাথে নিউট্রাল নাও, তাদের মধ্যে ভোল্ট মাপো, তাহলে সেটা হয়ে যাবে ফেজ ভোল্টেজ। আচ্ছা, সজল বলে একজনকে আমি দেখতে পাচ্ছি, তুমি হ্যাঁ বলো। স্যার। হ্যাঁ, তুমি বলো যে ফেজ ভোল্টেজ বলতে তুমি কি বুঝলে? ভুল যদি হয় তোমার চিন্তা নেই, তুমি বলো, ঠিক করে বলতে চেষ্টা করো, বলো। ফেজ ভোল্টেজ স্যার, যে হ্যাঁ, ফেজ ভোল্টেজ যখন বলো আমরা বলো। যখন ওই ভোল্টা মিটারের সাথে যখন মানে হচ্ছে এক নম্বর কথা হচ্ছে ভোল্টা মিটার নয়, ভোল্ট মিটার, ভোল্ট ঠিক মিটার। আছে? হ্যাঁ, তাহলে ভোল্ট মিটারটা যখন আমরা একটা ফেজ এবং নিউট্রালের মধ্যে হ্যাঁ, কানেক্ট করব, কানেক্ট করা হবে তখন তাকে বলা হবে ফেজ। ফেজ ভোল্টেজ। আচ্ছা, এই কথাটাই আয়োনুর না কি আছে একজনা, স্যার ইয়ানুর। ইয়ানুর। হ্যাঁ, বলো বলো, তুমি একটু বলো, তাড়াতাড়ি বলো। স্যার ফেজ টু নিউট্রালে যে সার্কিট করা হবে তাকেই ফেজ ভোল্টেজ বলা হবে। সার্কিট না খোকা, সার্কিট না, মানে ওটা স্যার হচ্ছে ভোল্টেজ। ভোল্টেজ। ফেজ আর নিউট্রালের মধ্যে যদি আমি একটা ভোল্ট মিটার কানেক্ট করি, তাহলে যে ভোল্টেজটা দেখতে পাবো দ্যাট ইজ ফেজ ভোল্টেজ, ফেজ ঠিক ভোল্টেজ। আছে? আচ্ছা, এবার এটাকে পাল্টে আমি একটু অন্যরকম একটা ডায়াগ্রাম করবো। দেখো, ফেজ ভোল্টেজ বুঝিয়ে দিয়েছি, গুলিয়ে যেন যায় না, এরপরে কিন্তু অন্য একটা বলবো তখন কিন্তু টক করে গুলিয়ে যাবে। চিনি জলে দিলে যেরকম টক করে গুলে যায়, গুলিয়ে যাবে। আচ্ছা, এবার করলাম কি, আমি এই ফেজের সাথে একটা ভোল্ট মিটার নিলাম আর এই ফেজটাকেও লাগিয়ে দিলাম, এই ফেজটাকেও লাগিয়ে দিলাম, ঠিক আছে? তার মানে এই ভোল্ট মিটারটা দুটো ফেজের মধ্যে আছে, এই ভোল্ট মিটারটা দুটো ফেজের মধ্যে আছে। এই ভোল্ট মিটারটা শো করবে 400, তোমার, স্যার 460 ভোল্ট। না, 400 ভোল্ট, 400 ভোল্ট, ঠিক আছে? কেন স্যার আচ্ছা, এটা? বলছি, আগে জিনিসগুলো জেনে নাও, বলছি আমি আস্তে আস্তে। আচ্ছা, এবার আমি যদি এই ফেজটা আর এই ফেজটা, এই দুটো ফেজের মধ্যে দিই, এখন ভোল্ট মিটার কত শো করবে? এখান থেকে এটা 400, তাহলে এখান থেকে এটা, এটাও 400 খোকা, এটা 400 স্যার। এটাও 400। আচ্ছা, এখন যদি আমি রেড ফেজের সাথে এই ব্লু ফেজের দিই, তাহলেও স্যার 400ই হবে। তাহলেও 400ই হবে, ঠিক আছে? এই যে তিনটে ভোল্ট আমি চেক করলাম, দেখো তিনটের ক্ষেত্রে বোথ সাইডে কিন্তু ফেজ লাগানো আছে, দুই দিকেই ফেজ লাগানো আছে, অর্থাৎ লাইভ লাইনটা লাগানো আছে। তাহলে এই ভোল্টেজটাকে বলা হয় লাইন ভোল্টেজ, লাইন ভোল্টেজ। তাহলে লাইন ভোল্টেজের সংজ্ঞাটা কি লিখবো? হ্যাঁ, বলছি, লাইন ভোল্টেজ হচ্ছে যে কোনো দুটি ফেজের মধ্যে যে ভোল্টেজ বা যে বিভব প্রভেদ, সেটাকে বলা হয় লাইন ভোল্টেজ। আবার বলছি ধীরে ধীরে, যে কোনো দুটি ফেজের মধ্যে, দেখো যে কোনো দুটি ফেজের মধ্যে, যে কোনো দুটি ফেজ এর মধ্যে যে বিভব প্রভেদ,
তাকেই বলা হয় লাইন ভোল্টেজ। হয়েছে। আচ্ছা, এবার তোমাদের কাছে যার কাছে ক্যালকুলেটর আছে তারা এই 400-কে একটা √3 দিয়ে ভাগ করো। 400-কে একটা √3 দিয়ে ভাগ করো। √3 ভ্যালুটাও আমি বলে দিচ্ছি, 400 ডিভাইডেড বাই 1.732। এটা ভাগ করে আমাকে অ্যান্সারটা বলো। স্যার 230। 230 পয়েন্ট সামথিং টামথিং এসছে, এরকম কিছু একটা, কি 29 পয়েন্ট, হ্যাঁ স্যার। মোটামুটি 230, তাই তো? ঠিক। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমি আগের বারে ফেজ ভোল্টেজ বলেছিলাম 230 ভোল্ট, এখন লাইন ভোল্টেজ বলেছি 400 ভোল্ট, লাইন ভোল্টেজ 400 ভোল্ট। তাহলে ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজের মধ্যে সম্পর্ক কি হলো? ফেজ ভোল্টেজকে আমরা ভিপি দিয়ে চিহ্নিত করি, এখানে লিখি, এটা মুছে দিচ্ছি, হ্যাঁ, নাহলে নিচে লিখলে দেখতে পাবে না তোমার বোর্ডে। তাহলে ফেজ ভোল্টেজকে আমরা ভিপি দিয়ে চিহ্নিত করি, লাইন ভোল্টেজকে আমরা ভিএল দিয়ে চিহ্নিত করি। এটা ইজুগাল টু দিতে গেলে লাইন ভোল্টেজকে আমার √3 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে ফেজ ভোল্টেজ ইজুগাল টু লাইন ভোল্টেজ বাই √3, অথবা লাইন ভোল্টেজ ইজুগাল টু √3 ফেজ ভোল্টেজ। এই সম্পর্কটা তোমাদের পরীক্ষায় ভীষণভাবে আসার চান্স থাকে। ও একটা কথা ফেজ বলেছে ভোল্টেজ কিন্তু এবং স্যার, লাইন ভোল্টেজ, হ্যাঁ কি সেটা বলেছে? হচ্ছে ওই যে নিউট্রাল এবং একটা ফেজের মধ্যে ভোল্টেজের পার্থক্য হচ্ছে 230। এবার ও তখন বলছিল, দেখলাম যে দুটো ফেজ যখন আমি মাপবো তখন সেটা 230 প্লাস 230, তার মানে 460 হবে। হ্যাঁ ওইটাই হ্যাঁ, আচ্ছা ঠিক ওইটাই আছে, বলছিল। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটা খেয়াল করিনি, আমি বলে দিচ্ছি, এখনই বলে দিচ্ছি। আচ্ছা, এটা লিখে নাও, স্যার এটা এক্ষুনি বলে দিচ্ছি। হ্যাঁ বলবো বলবো, তোমার এই কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দিই, যেটা আমাদের স্যার বললেন। এই কোশ্চেনটা কে একজন বলেছিল, আমি শুনতে পাইনি, বা হয়তো মেসেজ করেছে, আমি বলে দিচ্ছি অ্যান্সারটা। স্যার এটা আমি এটা বলেছিলাম। লেখা হয়েছে, হ্যাঁ। আচ্ছা, আমি এটার অ্যান্সারটা বলে দিচ্ছি, যে দুটো ফেজের মধ্যে যখন আমরা ফেজ টু নিউট্রাল মাপলাম তখন দেখলাম 230 ভোল্ট করে, অথচ যখন দুটো ফেজ টু ফেজ মাপলাম তখন তো 230 আর 230 460 হওয়ার কথা, এখন 460 হলো না। আচ্ছা, খুব ভালো প্রশ্ন, দারুণ প্রশ্ন। এরকম একটা কোশ্চেনই আমি চাইছিলাম, তাহলে আমার বোঝাতে একটু সুবিধা হয়। আচ্ছা, মনে করো যে এরকম একটা বস্তু আছে, এরকম একটা বস্তু আছে, একটা টেবিলের উপরে বসে আছে বস্তুটা, ঠিক আছে? এইবারে তুমি এদিক থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করলে। আচ্ছা ছাড়ো, আরো একটা সোজা এক্সাম্পল নিই, আরো একটা সোজা, একদম পাতি একটা এক্সাম্পল। মনে করো যে তুমি এখান থেকে, এদিকটা হচ্ছে যে কোনো একটা দিক, ধরো এটা পূর্ব দিক, ইস্ট, তাহলে এদিকটা ওয়েস্ট, এদিকটা নর্থ, এদিকটা সাউথ, ঠিক আছে? এবার তুমি এখানটায় দাঁড়িয়ে আছো মাঝামাঝি জায়গাতে। এখান থেকে প্রথমে তুমি 3 মিটার গেলে, ভালো করে বুঝবে, তোমার ওই প্রশ্নটারই কিন্তু অ্যান্সার দেওয়া হচ্ছে। 3 মিটার এখান থেকে এদিকে গেলাম, তারপরে আমি আরো 4 মিটার এদিকে গেলাম, তাহলে মোট কত মিটার আমার যাওয়া হলো? বলে এ কি স্যার, এ তো স্যার ছোটবেলায় কত করেছি, 7 মিটার যাওয়া হলো। হলো কি হলো না? হলো। তাহলে 3 যোগ 4 আমরা পেলাম কত? 7। হলো কি হলো না? এখন ভাবো, এবার আমি কন্ডিশনটা পাল্টে দিচ্ছি। বলে কি পাল্টাবে রে বাবা, দেখা যাক না কি পাল্টাবে। এখান থেকে আমি 3 মিটার এদিকে এসেছি, 3 মিটার এদিকে এসেছি, দিয়ে এখান থেকে আবার ঘুরে এদিকে 4 মিটার এসেছি। এইখান থেকে যেখানে গিয়ে পৌঁছেছিলাম সেখান থেকে 4 মিটার এসেছি, অর্থাৎ 3 মিটার এদিকে গেছি, এটা 3 মিটার, এখান থেকে শুরু করে আমি আবার 4 মিটার এদিকে গেছি। তাহলে এখন বলো 3 যোগ 4 তুমি কত লিখবে? এখন 3 যোগ 4
তোমার 7 লিখতে গিয়ে কিন্তু সমস্যা হবে, আমি বলে দিচ্ছি এখানে -1। হ্যাঁ স্যার। ঠিক বুঝতে পেরেছো তো? দেখো তুমি যেদিকে যেতে শুরু করেছিলে তার উল্টো দিকে এখন পৌঁছে বসে আছে। তাহলে 3 যোগ 4 -1 হয়। যারা পড়াশোনা করবে তারা কিন্তু এটাকে ফিল করতে পারবে, না হলে কি স্যার বলে 3 যোগ 4 -1। আচ্ছা, এইবার মা দুর্গা ভাবো। সাউন্ড, মা দুর্গা সাউন্ড তোমাকে আগের দিন আমি ক্লাসে অ্যাড হতে দিইনি। তুমি তোমার এই নামটা রাখবে, নিজের নামটা এই মা দুর্গা সাউন্ডের জায়গায়। পরের দিন যখন ক্লাসে যখন অ্যাড হবে তখন এই মা দুর্গা সাউন্ডের জায়গায় নিজের নামটা লিখবে। আচ্ছা, এবার দেখো আমি এইদিকে 3 মিটার গেলাম, এইদিকে 3 মিটার গেলাম, আমি যদি এইদিকে এবার 4 মিটার যাই, তাহলে আমার এখানে 3 যোগ 4, এখন কত লিখবো খোকা? এখন 3 যোগ 4 লিখবো 5। বলে কি রে বাবা, এইসব কি অ্যালজেব্রা? এগুলো ভেক্টর অ্যালজেব্রা খোকা। 3 যোগ 4 তুমি যোগ করতে পারবে? 3 দের সাথে এই 4 যোগ করতে পারবে? সেটা বল। পারবে না। তাহলে এই 3 এর সাথে এইদিকে ঘুরে গেছে তো। তাহলে এখন তার এখান থেকে এইটা হচ্ছে 5 হয়, পিথাগোরাসের উপপাদ্য দিয়ে এটা 5 হয়। সেই জন্য আমি বললাম 3 যোগ 4 5 হয়। ঠিক আছে? তাহলে যে যোগটা তোমরা ছোটবেলা থেকে শিখে এসেছো, যে 230 প্লাস 230 এটা হলো 460, এটা এইরকম যোগ নয়। ঠিক আছে? অর্থাৎ আমরা যে ভোল্টেজের কথা বলছিলাম, সেই ভোল্টেজটা আমরা আসলে কোথা থেকে পাচ্ছিলাম সেটা ভাবো। সেই ভোল্টেজটা আসলে আমরা পাচ্ছিলাম ফেজ থেকে। ফেজ, ফেজ। এই ফেজের নাম ফেজ কেন হলো? ফেজের নাম ফেজ কেন দেওয়া হলো? এটার কারণ আছে। রেড, ইয়েলো, ব্লু এর কোনো কারণ ছিল না, আমি বলে দিয়েছি কারণ নেই। কিন্তু এর নাম ফেজ কেন দেওয়া আছে? ফেজ কেন দেওয়া আছে? ফেজ মানে বাংলায় বলা হয় দশা। দশা। তোমরা মাঝে মধ্যে বলো না যে আমাদের জানিস তো এই কি শুক্রবারের পরে কি বার থাকে সেই বারের দশা চলছে, আমাদের জানিস তো বৃহস্পতির দশা চলছে, মানে বিশাল টাকা আসছে। ঠিক আছে? তাহলে এটা হলো দশা। ফেজ মানে এই দশাটা হচ্ছে ইংরাজিতে বলে ফেজ। ফেজ আসলে হচ্ছে দশা। মানে মনে করো যে 5টা বাচ্চা ভাবো, 5টা বাচ্চা, তাকে বলা হলো তোরা কান ধরে উঠবস কর, তোরা পড়াশোনা করতে পারিস নি, কান ধরে উঠবস কর। তাহলে 5টা বাচ্চাকে তুমি স্টার্ট করে দিলে, একটুখানি 15-20 সেকেন্ড বাদে তুমি খেয়াল করে দেখবে যে একটা বাচ্চা বসে আরেকটা বাচ্চা উঠে আছে, আরেকটা বাচ্চা তখন উঠছে, আরেকটা বাচ্চা তখন নামছে, কেউ উঠছে কেউ নামছে, কেউ বসে আছে কেউ উপরে রয়েছে, এরম 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 চলছে। এই যে এক একজনা পাল্টে গিয়েছে এক এক রকম করে, তার মানে ওদের এই দশার পার্থক্য হয়ে গেছে। শুরু তো একসাথেই করেছিলে, একসাথে শুরু করেছিলে, কেউ পাল্টে গিয়েছে, কেউ ঠিকঠাকই চলছে, কেউ দেখা গেল যে যতক্ষণে 10টা কান ধরে উঠবাস করার কথা ততক্ষণে কেউ 12খানা করে ফেলেছে, আবার কেউ ততক্ষণে 7খানাও করছে। তার মানে ওদের ফেজ চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ রেড, ইয়েলো, ব্লু, রেড, ইয়েলো, ব্লু, এরা যে 3টে ফেজ, আসলে 3টে ফেজ হচ্ছে, খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 3টে ফেজ হচ্ছে 120 ডিগ্রি ফেজ ডিফারেন্সে থাকে। এই কথাটা মাথায় ঢুকিয়ে রাখো। রেড, ইয়েলো, ব্লু, এটা কিন্তু 120 ডিগ্রি ফেজ ডিফারেন্সে থাকে। এদের মধ্যে 120 ডিগ্রির ফেজ ডিফারেন্স, যদি তোমাকে প্রশ্ন করা হয় যে আমাদের সাপ্লাই লাইনের যে 3টি ফেজ লাইন আছে বা লাইন লাইন আছে তাদের ক্ষেত্রে দশার পার্থক্য কত থাকে, তখন তোমাকে বলতে হবে 120 ডিগ্রি। এটাকে ইংরেজিতে বলা হয় ফেজ ডিফারেন্স। ঠিক আছে? অর্থাৎ আমরা যে 230 ভোল্টটা মাপছিলাম ওটা 0 থেকে
শূন্য থেকে শুরু করে 230 অব্দি। কিন্তু দেখো ওই জায়গাটাতে আমরা যেটা মাপছিলাম সেটা এদিক থেকে এখানে শূন্য আছে, শূন্য, নিউট্রাল তো 0 ভোল্ট, সেখান থেকে এটা উপরের দিকে 230 ভোল্ট অব্দি হয়ে আছে, এটা মাপছিলাম। ঠিক আছে, যখন এটা আমি রেডের সাথে মাপছিলাম তখন ব্লুটার কি অবস্থা হচ্ছিল, ব্লুটা তখন একটু নিচে নেমে গেছিল, এইখানে চলে এসেছিল। ওই ফেজ ডিফারেন্সের জন্য এটা হয়, এটা নিচে নেমে গেছিল। তাহলে তখন এখানে 230 আর এদিকে সামথিং একটা মিলে টোটালটা মিলে হলো 400। আবার এখান থেকে যেটা ইয়েলো ফেজ মানে ব্লু ফেজ পরেরটা, এটা ইয়েলো এটা ব্লু, তাহলে সেখানেও এরকম একটা ডিস্টেন্স হয়ে রয়েছে 400 ভোল্ট। ঠিক আছে, নিউট্রালের থেকে এদের সবার ভোল্টেজ কিন্তু সবাই 230 ভোল্ট। তুমি ভাবো না যে এটা ছিল আমাদের নিউট্রাল, এখান থেকে যে কোনো একটা ফেজ আমি দিয়েছি, এখানটাতে ভোল্টেজ হয়েছে 230 ভোল্ট। আবার এই নিউট্রালের থেকে আরেকটা ফেজ আমি দিয়েছি এখানে, সেটার সঙ্গে 230 ভোল্ট। তাহলে এটার সাথে 400 ভোল্ট এবারে কেন হলো, এবার এই উত্তরটা ভাবো। কারণ এরা অ্যালজেব্রিক, আমরা যে যোগফল শিখেছি যে 5-এর সাথে 4 যোগ করলে 9 হয়, 10-এর সাথে 5 যোগ করলে 15 হয়, সেই রকম যোগফল নয়, এদেরকে করা হয় ভেক্টরের যোগ, ভেক্টর সাম। ওই যে 120 ডিগ্রি ওই সিস্টেম দিয়ে আমরা যদি যোগ করি দেখতে পাবো যে এরা ভেক্টরের যোগফল করলে, আমরা যেরকম দেখছিলাম যে 3 আর 4 যোগ করে কি বলে 7 না হয়ে 5 হচ্ছে, 3 আর 4 যোগ করে -1 হচ্ছে, তাহলে সেই রকম ভেক্টরের যোগ, এটা তোমাদের ক্লাস 11 এর ফিজিক্সের প্রথমে থাকে, যে ফিজিক্স পড়েছে সে হয়তো একটু জানতে পারবে এটা। তাহলে আশা করি তোমরা এই উত্তরটা খুব পরিষ্কার না হলেও মোটামুটি একটা আইডিয়া পেয়েছো। দেখো খুব পরিষ্কার বুঝতে গেলে আমাদেরই তো 3-4 বছর ধরে পড়তে হয়েছে, এত বছর ধরে অভিজ্ঞতা সঞ্চয় করতে হয়েছে, তাহলে আজকে একদিনে সেটা কি বোঝানো সম্ভব? মোটামুটি একটা আইডিয়া আমি তোমাদের দিলাম। ঠিক আছে, এটা আচ্ছা। এবারে ভোল্টেজের, ওদের মধ্যে নিজেদের মধ্যেই ভোল্টেজের ডিফারেন্স রয়েছে, নিজেদের মধ্যে। তিনটে ফেজ তুমি বাইরের থেকে দেখলে মনে করবে যে একই আছে, কিন্তু যখন এটার সাথে এটাকে কম্পেয়ার করছো, রেডের সাথে ইয়েলোকে কম্পেয়ার করছো, তখন একটাই তুমি ডিফারেন্স পাবে, দ্যাট ইজ ফেজ ডিফারেন্স। ঠিক আছে, কি বললাম, যখন তুমি বাইরের থেকে তিনজনাকে দেখছো, তুমি বাইরের থেকে তিনটে যমজ ভাই এক বাড়িতে আছে, তুমি দেখবে যে ও বাবা এটাই তো রানা। ঠিক আছে, আবার একটু পরে আরেকজন দেখলে যে জানলা বসে আছে, আরে এইটাই তো সেই রানা, অথচ রানা চলে গিয়ে মনা বসে আছে। আবার খানিকক্ষণ পরে মনা চলে গিয়ে সোনা বসে আছে, এইটাই তো সেই সোনা। তাহলে বাইরের থেকে আমরা তিনটে ফেজকে যখন দেখবো, এই বাইরের থেকে নিউট্রাল, তখন দেখবো এও যা, এও তাই, এও তাই। ঠিক আছে, কিন্তু ওই মনা, সোনা আর ওই আরেকটা কি নাম বললাম, সেই তিনজনাকে তার বাড়ির লোক, তার মা বাবা তো খুব ভালো করেই চেনে, তাই না? তাহলে এদের যখন আমি এদের দুজনা করে কম্পেয়ার করব, তখন দেখবো যে কারোর নাকটা একটুখানি লম্বা বেশি, কারোর একটু বেটে, কারোর এখানটা একটা তিল আছে, কারোর নেই, এরকম ডিফারেন্স গুলো পেয়ে যাবো। তাহলে এদের মধ্যে যখন আমি ডিফারেন্স খোঁজার চেষ্টা করব, যে কোনো একটা ফেজ থেকে একটা ফেজ, তখন আমি শুধু একটা জিনিসই দেখতে পাবো, সেটা হচ্ছে ফেজ ডিফারেন্স। এই ফেজ ডিফারেন্স থাকার জন্যই ওদের মধ্যে ভোল্টেজ তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ তাহলে তো এই দুটোর মধ্যে থাকার কথা তো ছিল। দেখো তুমি যেরকম বলছো যে 460 ভোল্ট, তাহলে তো 0 ভোল্টও কেউ বলতে পারে, যে আমি এখান থেকে গ্রাউন্ড লেভেল থেকে 5 মিটার উঠলাম, 5 মিটার, আরেকজন এখান থেকে 5 মিটার উঠলো, তাহলে তো আমরা দুজনকে পাশাপাশি দেখবো, তাহলে 0 ভোল্টও দেখতে পারতাম। তাহলে ওই ঠিক পার্টিকুলার ওই ভোল্টেজটাই আমরা দেখতে পাবো যদি আমাদের ফেজ ভোল্টেজ 230 হয়, তার সাথে √3 গুণ করলে ওটা 400 হবে, আবার 400-কে √3 দিয়ে ভাগ করলে এটা আমাদের 230 ভোল্ট হবে। মোটামুটি একটু 19-20 হয়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের
থ্রি ফেজ সিস্টেম। এখন আসি প্রথম যেটা বলেছিলাম যে 1 অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার নিলে 0 অ্যাম্পিয়ার কি করে হয়ে যাচ্ছে সেটাতে আসি। দেখো দুটো ফেজের মধ্যে যদি ভোল্টেজের ডিফারেন্স থাকে তবেই তো সেই লোডগুলো জ্বলছে। এখন আমাদের কানেকশন সম্বন্ধে জানতে হবে, কানেকশন। আচ্ছা, এই 1 অ্যাম্পিয়ারেরটা আমি একটু পরে বলছি, এই কানেকশন না বুঝে ওটা বলা যাবে না। কানেকশন সম্বন্ধে আসছে। কানেকশন থ্রি ফেজ লাইনে না 3 রকমের কানেকশন হয়, এই সরি 2 রকমের কানেকশন হয়। একটা হচ্ছে স্টার কানেকশন, আর একটা হচ্ছে ডেল্টা কানেকশন। একটা হচ্ছে স্টার কানেকশন, একটা হচ্ছে ডেল্টা কানেকশন। দেখো স্টার কানেকশনটা আমরা এরকম করে আঁকি, আচ্ছা রেজিস্ট্যান্স দিয়ে আঁকি। এবার এখানে আমি রেড ফেজ দিয়ে দিলাম, এখানে ইয়েলো ফেজ দিয়ে দিলাম, এখানে ব্লু ফেজ দিয়ে দিলাম। এইখানে একটা এক্সট্রা পয়েন্ট তৈরি হয়েছে। আচ্ছা, একটা কথা কিন্তু সবাই যেটা মিস্টেক করে আমি দেখেছি, সেটা হচ্ছে যেন স্টার মানে এইরকম ভাবেই রেজিস্ট্যান্স গুলোকে যেন এরকম এরকম করে রাখতে হবে ঠ্যাং বড় করে, ঠিক আছে? আচ্ছা, এটা বলে শেষ করছি। আচ্ছা, স্টার কানেকশন মানে এমন নয় যে এটাকে এরকম এরকম করে রাখতে হবে। দেখো আমি একটা কানেকশন দিচ্ছি, এটাও স্টার কানেকশন। দেখো খেয়াল করো, এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স। তিনটের মাথা জুড়ে দিলাম, এখানে রেড ইয়েলো ব্লু, তিনটের মাথা জুড়ে দিলাম। দেখো এইটার সাথে এটা সেম কানেকশন, দেখো এটারও মাথা গিয়ে এক জায়গায়, সব কটার মাথা এক জায়গায়, এটার তিনটের মাথা এক জায়গায়। তাহলে এটা কি অন্য কিছু কানেকশন, প্যারালাল কানেকশন? না, এটা স্টার কানেকশন, ঠিক আছে? আচ্ছা, আজকে স্টার সম্বন্ধে আমরা শুরু করলাম, আরো অনেক কিছু আছে। ডেল্টা বলবো, তারপরে ওই আই এর হিসাবটা তোমাদের আমি বুঝিয়ে দেবো যে 3টে আই মিলে কি করে 0 হয়, ঠিক আছে? আমি শুধু একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে যেহেতু ফেজ ডিফারেন্স আছে, ওরা নিজেদের মধ্যে কারেন্টটাকে ডিস্ট্রিবিউট করে নেয়, ঠিক আছে? কারেন্টটা বাইরে পাঠাতে চায় না, ঠিক আছে? তোমার বাড়িতে মনে করো যে এক ভাইয়ের জেরক্সের দোকান আছে, আরেক ভাইয়ের জেরক্সের দরকার পড়লো, সে কি ওই ভাইয়ের কাছ থেকে জেরক্স করে পয়সাটা তাকে দেবে, না পাশের দোকানে গিয়ে জেরক্স করে দেবে? ভালো করে বোঝো। তাহলে তার নিজের বাড়িতে তার ভাই পাবে পয়সাটা, জেরক্স করলে পয়সা তো সবাই নেবে, ও নেবে সেও নেবে। তাহলে এবার এর কাছ থেকে যদি জেরক্স করে তাহলে এই পয়সাটাই পাবে। তাহলে এদের মধ্যেও সেম সিস্টেম, যদি কারেন্টটাকে নিউট্রাল দিয়ে পাস করে তাহলে তো অন্যদিকে চলে যাচ্ছে। এরা চায় কি যে আমাদের নিজেদের মধ্যেই কারেন্টটা থাকুক, যদি ব্যালেন্স সিস্টেম হয় সেক্ষেত্রে ওরা সেটা সফল হয়ে যায়। আনব্যালেন্সড হলে তখন সেই বাকিটুকুনি পাঠাতে হয়, ঠিক আছে? তাহলে এইটুকুনি আজকে থাকলো।